আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যে তুমি কি গোপালী পুলিশ, গোপালগঞ্জের নামই চেঞ্জ করে দেব। আমি মাঝে মাঝে ভাবি যে রসুলগঞ্জ দেওয়া যেতে পারে, তারপরে ওখানের যে একজন অলিয়া যে উনি সাহিত্য আছেন তার নামের সঙ্গে নাম রেখে সেইটা দেওয়া যেতে পারে গোপালগঞ্জের নাম। অর্থাৎ গোপালগঞ্জ নামটাই একটা অভিশপ্ত নাম হয়ে গেছে। এই গোপালগঞ্জের অনেক মানুষ ভালো, আমার কাছে রোগী আসে, প্রচুর গোপালগঞ্জের রোগী আসে, তারা ভালো, সবাই যে খারাপ তা তো না। কিন্তু গোপালগঞ্জের মানুষ, বেশিরভাগ মানুষ মনে করে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের শেখ মুজিবুর রহমান, একটা আলাদা তাদের একটা মানসিকতা গড়ে উঠছে। বর্তমান সরকারের কার্যক্রমকে কিভাবে মূল্যায়ন করবেন? বর্তমান সরকার, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা, তার প্রধান হচ্ছে সারা পৃথিবীতে একটা বহুল আলোচিত নাম, বাংলাদেশের গর্ব, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তার যে ডাইনামিসিটি, তার যে বৈপ্লবিক একটা চিন্তা আমরা লক্ষ্য করেছি। এই যে ইউএইতে প্রায় 60 জনের মতো আমাদের শ্রমিকদেরকে 10 বছর, কাউকে 15 বছর গ্রেপ্তার করেছিল, তারা মিছিল করেছিল বলে, এটা আমার মনে হয় জো বাইডেন ফোন করলে ওরা ছাড়তো না, ওদের আইন এত করা। অথচ দেখুন, প্রফেসর ইউনূস একটা ফোন করেছেন ইউএর যে প্রেসিডেন্টকে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। এটা বিশাল ব্যাপার। তার যে একটা মানে ফোনের যে কত দাম, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে জো বাইডেন তাকে যেভাবে আলিঙ্গন করলেন, যেভাবে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তার সঙ্গে কথা বলেছেন, তাকে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি মনে করি যে এই অর্থনৈতিক সহযোগিতা আমাদের এখন সবচেয়ে বড় কি, আমাদের পতিত ফ্যাসিস্ট সরকার, হাসিনার সরকার আমাদের রাজকোষ একেবারে শূন্য করে দিয়ে গেছে। এখন অনেক প্রজেক্ট কিন্তু বন্ধ হয়ে গেছে, আপনি টাকা নেই, ঋণের ভারে আমরা এখন জর্জরিত। এখন আমাদের দরকার টাকার, প্রচুর বৈদেশিক মুদ্রা দরকার। সবচেয়ে বিরাট সাফল্য যে এখন যে প্রবাসী যারা যাবে তাদেরকে ভিআইপি রেসপেক্ট করা হবে, কারণ ওদের টাকাতেই আমরা কিন্তু চলি, ওরা রেমিটেন্স পাঠায়, এবং আরও অনেক কাজ হচ্ছে। তবে আমি কিছু দেখি যে পতিত সরকারের যে প্রধান শেখ হাসিনা, তার নামে এখনও কিছু প্রতিষ্ঠান রয়ে গেছে। যেমন ভারতীয় রয়্যাল এজেন্ট সামন্তলাল, এই যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সেন্টার করেছে, এটা শেখ হাসিনার নামটা তুলে দেওয়া উচিত, সেটাকে বাংলাদেশ, তার জায়গায় বাংলাদেশ করা উচিত। তারপর এরকম আরও বিভিন্ন ক্যান্টনমেন্টের নাম পর্যন্ত তার নামে দিয়েছে, তার মায়ের নামে দিয়েছে, তার ভাইয়ের নামে দিয়েছে, তার শেখ নাসিরের নামে দিয়েছে। এইসব নাম চেঞ্জ করতে। অর্থাৎ আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি করতে পারবে না, কারণ যেই সরকারের নেত্রী পালিয়ে গেছে, যেই সরকারের মনোনীত খতিব বাইতুল্লাহ ছেড়ে পালিয়ে যায়, আর সমস্ত নেতারা ভারতে বর্ডার দিয়ে ক্রস করছে। আমি একটা ভিডিও দেখলাম আজকে, যে জঘন্য একজন মন্ত্রী, যে আসাদুজ্জামান কামাল, যে এতগুলি লোককে হত্যা করেছে, এতগুলি ছাত্র ছেলেদেরকে হত্যা করেছে, সে কলকাতার ইকো পার্কে বসে, সেখানে শেখ সেলিম, মানে আত্মীয় স্বজন ছিল, আরও অনেকে ছিল, সেখানে বসে বাংলাদেশে দেখে যারা যখন আমি ছবি তুলতে গেলে তখন তারা পালিয়ে গেছে। অর্থাৎ তারা ষড়যন্ত্র করছে। এখন এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই সরকারকে দৃঢ় অবস্থানে রাখতে আমাদেরকে বিপ্লবী, আমি বারবারই কথাটা বলি, বিপ্লবী উপদেষ্টা কিছু নিয়োগ করতে হবে। ওই শান্তিনিকেতনে ভাষায় যারা কথা বলে এরকম উপদেষ্টা দিয়ে, ইউনূস সাহেব তো একা দেশ চালাতে পারবে না। এটা তো গ্রামীণ ব্যাংক না, বা এটা একটা বিশাল দেশ, অনেক সমস্যা রেখে গেছে। তো ইউনূস সাহেবকে যেটা করতে হবে, সেটা কিছু বিপ্লবী উপদেষ্টা নিয়োগ করতে হবে। নিয়োগ করলে আমার মনে হয় যে, দেখুন আমি আগের অনুষ্ঠানটা বলেছি, আমাদের পুলিশ বাহিনীর সংখ্যা 2,40,000, 1,10,000 কিন্তু তারা জয়েন করেনি। এরা সব গোপালগঞ্জের পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ছেলেদেরকে পুলিশের পোশাক পরিয়ে এরা পুলিশে রিক্রুট করে দিয়েছে, এরা পালিয়ে গেছে। সুতরাং আমাদের পুলিশের সংখ্যা এখন অত্যন্ত কম। এখন পুলিশ রাস্তায় দেখাই যায় না বলতে গেলে। আইন প্রয়োগ করে কারা? পুলিশ। এই পুলিশ, দক্ষ পুলিশ নিয়োগ করতে হবে। এখানে আমি একটা এই ফাঁকে কথাটা বলিনি, এই গোপালগঞ্জ নামটা, গোপালী নামটা কিন্তু একটা গালের মতো হয়েছে, আমরা যে গাল দেই, গালের মতো হয়ে গেছে। তো এইটা
বাংলাদেশের মধ্যে একটা আরেকটা আরেকটা যেমন একটা রাষ্ট্র তারা করে দিয়েছে। সে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যে তুমি কি গোপালী পুলিশ, গোপালগঞ্জের নামই চেঞ্জ করে দেবো। আমি মাঝে মাঝে ভাবি যে রসুলগঞ্জ দেওয়া যেতে পারে, তারপরে ওখানের যে একজন অলিয়া যে উনি সাহিত্য আছেন তার নামের সঙ্গে নাম রেখে সেইটা দেওয়া যেতে পারে গোপালগঞ্জের নাম। অর্থাৎ গোপালগঞ্জ নামটাই একটা অভিশপ্ত নাম হয়ে গেছে। এই গোপালগঞ্জের অনেক মানুষ ভালো, আমার কাছে রোগী আসে, প্রচুর গোপালগঞ্জের রোগী আসে, তারা ভালো, সবাই যে খারাপ তা তো না। কিন্তু গোপালগঞ্জের মানুষ, বেশিরভাগ মানুষ মনে করে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের শেখ মুজিবুর রহমান, একটা আলাদা তাদের একটা মানসিকতা গড়ে উঠছে। গোপালী পুলিশগুলি দেখেন কী অত্যাচার, এই 15-16টি বছর গোপালী পুলিশ, ঢাকার ম্যাক্সিমাম ওসি ছিল গোপালী, তারা কী অত্যাচারটা করেছে। ছাত্রলীগ পিটিয়েছে, যে মার খেয়েছে ছাত্রদের ছেলেটা বা ছাত্র শিবিরের ছেলেটা, তাকে তার মামলা না নিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়েছে, মারও খেলো মামলাও খেলো, রিমান্ডে দিয়ে দিল। কিন্তু যে পিটালো ছাত্রলীগের ছেলে গুন্ডারা, তাদের কিন্তু কোনো নাম নেই। সুতরাং এই যে আপনি যে প্রশ্ন করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কি অবস্থা, আমি মনে করি যে ভালো দিকে এগোচ্ছে, কিন্তু আরও ভালো করার যথেষ্ট স্কোপ আছে। যদি তার যে হ্যান্ডগুলো, তার যে তাকে যে সহযোগিতা করবে এরকম কিছু শক্তিশালী হ্যান্ড তার যদি থাকতো। স্বাস্থ্য ব্যবস্থার কথা চিন্তা করেন, স্বাস্থ্য ব্যবস্থা এখন কী হয়েছে, যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ভিসি নিয়োগ করেছে, এগুলি তো তার বিরুদ্ধে অনেক কথা আছে। এখন অনেক জয় বাংলার লোক কিন্তু ভোল পাল্টিয়ে তারা আবার এই সরকারে ঢুকে গেছে। এদেরকে এইসব ব্যাপারগুলি আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরজমিনে লক্ষ্য রাখতে হবে। কারণ অনেকে আছে, কিছু উপদেষ্টা, নাম বলবো না, তারা কিন্তু গোপনে সেই এই পতিত স্বৈরাচারী সরকারের লোকদের সাথে যোগাযোগ রাখছে এবং তাদেরকে পদায়নও করছে। সুতরাং এটা কিন্তু ওরা কিন্তু স্যাবোটেজ করবে, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে বিশাল জনপ্রিয়তা সেটাকে নষ্ট করার জন্য। এমনিও কলকাতার কয়েকটি চ্যানেল যেভাবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একেবারে আদা জল খেয়ে লেগেছে। সুতরাং আমাদেরকে সবাই তৎপর হতে হবে। সামনে দুর্গাপূজাটা আসতেছে, আমরা চাই যে ওরা হিন্দুরা খুব সুন্দরভাবে দুর্গাপূজা করতে পারে, কোনো অঘটন ঘটবে না। তাহলে কিন্তু এদের মুখের মধ্যে একটা থাপ্পড় পড়ে যাবে, চপেটাঘাত পড়বে যে না, আমাদের দেশের হিন্দুরা অনেক নিরাপত্তার মধ্যে আছে, অনেক ভালো মতো তারা ধর্মকর্ম করতে পারছে, পুজো করতে পারছে, কোনো গণ্ডগোল নেই। এতে ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা আরও অনেক বেড়ে যাবে এবং ভারতীয় যে চ্যানেলগুলো এগুলো কিন্তু একটা ভালো চপেটাঘাত খাবে। ভারতে ইলিশ রপ্তানিকে অনেকে নেতিবাচক হিসেবে দেখছেন, আপনি কি মনে করেন? আমি প্রথম দিকে আমার বলেছিলাম একটি চ্যানেলে যে ঠিক আছে, ওরা আমাদেরকে আমরা সবসময় পাঠাই। এখন ভাবি যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। যদিও আমরা ভাবতাম, অনেকে ভেবেছে, আমাদের উপদেষ্টা মণ্ডলীর ভেবেছে যে যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, আরও যদি আমাদের উপর আক্রমণ করে, সেজন্য ইলিশ, কিন্তু ইলিশের যে বাংলাদেশের মানুষদের ইলিশ পাচ্ছে না। ২,৫০০ নিচে কোনো ভালো একটা ইলিশ নেই, ২২০০ থেকে ২,৫০০ টাকার নিচে কোনো ভালো ইলিশ নেই। তো এখন এই ৩,০০০ টন যদি ইলিশ আমরা পাঠিয়ে দিই, তাহলে তো আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারবে না। হ্যাঁ, শুভেচ্ছার নিদর্শন হিসেবে ১,০০০ টন পাঠাতে পারতো বা ৫০০ টন পাঠাতে পারতো। ৩,০০০ টনটা খুব বেশি হয়ে গেছে বলে মনে করি। ভারতের সঙ্গে এখনো নতজন নীতি বহাল আছে বলে অনেকে অভিযোগ করছে। এটা আমাদের বর্ডারের দিকে তাকিয়ে দেখুন। আগে আমাদের যে বিএসএফ, যেটা আগে বিডিআর ছিল, তারা কিন্তু আমাদের উল্টার দিকে মুখ ফিরে তাকিয়ে থাকতো। এদিকে বিএসএফ ঢুকে মানুষ মারত, অনেক মানুষকে হত্যা করছে। ফেলানিকে মেরে তার কাটার উপরে ঝুলিয়ে রেখেছে, তারের উপরে। এখন কিন্তু আমাদের বিএসএফের কর্মীরা কিন্তু এখন ওদের চোখের মধ্যে চোখ রেখে কথা বলে, এখন কিন্তু ভয় পায় না। এখন আমাদের যদি আরও, যেটা পাকিস্তান থেকে আসার কথা, যে প্রচুর মর্টার, স্বল্প পাল্লার মিসাইল ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে, এগুলো সারা বর্ডারে যদি এগুলোকে মোতায়েন করা যায়, তাহলে কিন্তু এই বিএসএফ ভুলেও সাহস পাবে না বাংলাদেশের দিকে চোখ ফেলে তাকানোর। আর ভারতের সঙ্গে যে সম্পর্কটা, ওর প্রতিবেশী তো চেঞ্জ করা যায় না। যদিও ভারত এই হাসিনাকে এই ১৬ বছর পেলে পুষে বড় করেছে এবং বাংলাদেশ থেকে যা শোষণ করার সব চুষে নিয়েছে। রাঙামাটির
পার্বত্য চট্টগ্রামকে শুধু করে পুরো চট্টগ্রামটাকে একটা স্বাধীন দেশ বানানোর চিন্তা ভাবনা করছে এবং তাদের অস্ত্র দিচ্ছে। ভারত কখনো আমাদেরকে সবসময় আমাদেরকে একটা দাসে পরিণত করে রাখতে চেয়েছে আশেপাশের সবগুলো দেশকে। কিন্তু আপনি শ্রীলঙ্কার কথা বলুন, শ্রীলঙ্কার যে নতুন রাষ্ট্রপতি রয়েছে সে পুরো অ্যান্টি ইন্ডিয়ান। মালদ্বীপের যেখানে 5 লক্ষ লোকের বাস, তার রাষ্ট্রপতি বলুন মইজু, সেও কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান। তো এরকম ভারতের চারিদিকে যে রাষ্ট্রগুলো আছে সেগুলো কিন্তু কট্টর ভারত বিদ্বেষী। নেপালেও, পাকিস্তানের কথা বাদ দিলাম, চীনের কথা বাদ দিলাম, তারা তো সবসময় ভারত বিদ্বেষী। বাংলাদেশকে আমাদের মানে এমনভাবে শক্তিশালী হতে হবে। কারণ ইসরায়েলের কথা ভেবে দেখুন, ইসরায়েল ছোট্ট একটা দেশ, গ্রেটার ময়মনসিংহের মতো, তার ভয়ে পুরো আরব বিশ্ব কাঁপছে, পারছে না। প্রায় 50,000 মতো ফিলিস্তিনিকে হত্যা করেছে, কয়েক হাজার এই আপনার যে হিজবুল্লাহকে হত্যা করেছে এর মধ্যেই। তো আমাদের এই ধরনের ইসরায়েলের মতো একটা শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে হবে। তাহলে ভারত আমাদের সমীহ করে কথা বলবে। আমাদের উপরে এই যে একটা বিগ ব্রাদার সুলভ আচরণ সেটা করতে পারবে না। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে অনেক শক্তিশালী করতে হবে। যদিও একটি আমাদের আকাশ প্রতিরক্ষা কিন্তু খুবই দুর্বল, ফাইটার জেট নাই বললেই চলে, খুবই কম আছে। সেইখানে সেই হিসেবে মায়ানমারও অনেক বেশি ফাইটার জেট আছে। শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, সেজন্য প্রচুর টাকার প্রয়োজন। একটি ফাইটার জেট কিনতে অনেক টাকা লাগে। তো এখন টাকা দরকার, উই নিড মানি। এখন আমেরিকা যদি আমাদেরকে দক্ষিণ কোরিয়া বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে জার্মানিকে যেভাবে অর্থ সাহায্য দিয়েছিল, ঠিক এমন যদি সাহায্য দেয়, আমরা যদি একেবারে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা সবগুলিকে যদি শক্তিশালী করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের সার্বভৌমত্ব, আমাদের ইন্টিগ্রিটি, আমাদের যে সব কিছু আমাদের শক্তিশালী আমরা থাকতে পারবো এবং ভারতের দাসত্ব আমাদের করতে হবে না।